1980 সালের এক বর্ষার রাত। চারিদিকে জোর বৃষ্টিতে অন্ধকার, বিদ্যুৎ নেই। দপ্তরপাড়া গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত রাজবাড়ি, যেখানে কেউই যেত না। গ্রামের গুজব ছিল সেই রাজবাড়িতে এখন আর মানুষ নয়, সেখানে জিনদের রাজত্ব চলে। গ্রামের লোকেরা বলতো রাত 12টার পর ওইদিকে গেলে নাকি কেউ আর ফিরে আসে না। সেই সময় গ্রামের এক দরিদ্র যুবক রামনাথ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। 3 দিন পর মিলল তার নিতর মরদেহ, মুখ তেতলানো, চোখ গলে গেছে, আর গলার ভিতর বয়ে দেওয়া ছিল দুমাটি আর পচা ফুল। গ্রামের পুরানো তান্ত্রিক হারান ঠাকুর বলেন, এটা মানুষের কাজ না, এটা জিনের রাজ্যের শক্তি। রাজবাড়িটির ইতিহাসে রহস্যে ঘেরা। শোনা যায় এক সময় সেখানে এক জমিদার থাকতেন, নাম ছিল রাজা চন্দ্রশেখর। তিনি নাকি এক নারী জিনকে বশ করতে গিয়ে পুরানো রাজপরিবার ধ্বংস করে ফেলেন। তারপর থেকেই সেই স্থান জিনদের বসতি হয়ে যায়। ঘটনার মোড় ঘুরে 1980 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এলেন গ্রামের রহস্য ঘটনাগুলো তদন্ত করতে। তারা ছিলেন 5 জন। তাদের মধ্যে প্রধান ছিলেন ডক্টর মাহফুজ ইলাহি। গ্রামের বড়দের নিষেধ সত্ত্বেও তারা রাত 12টার পর রাজবাড়িতে প্রবেশ করেন। প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তারা শুনতে পেল, কে যেন আমার রাজ্যে পা রাখলো, রক্ত না দিয়ে ফিরতে পারবি না। একজন গবেষক চিৎকার করে দৌড় দেয়, আর তখনই হঠাৎ ঘন ধোঁয়ার মধ্যে থেকে এক নারীর অর্ধেক শরীর বেরিয়ে এসে তার গিলে ফেলে। তান্ত্রিকের বিপরীত মন্ত্র। এদিকে হারুন ঠাকুর জানতেন এই শক্তি থামাতে হলে তার এক বিশেষ মন্ত্র আবৃত্তি করতে হবে, যেটি 40 বছর আগে বন্ধ হয়েছিল। কিন্তু সেই মন্ত্র বললে যে বলবে তার আত্মা জিনের রাজ্যে চিরতরে বন্দী হয়ে যাবে। তবুও তিনি বললেন, এই রাজ্যে যদি মানুষের না হয় তাহলে আমি আমার জীবন দিয়ে এর শেষ করব। হারুন ঠাকুর মন্ত্র পাঠ শুরু করলেন। মুহূর্তেই চারিদিকের ঝাড়ো হাওয়া অন্ধকার হতে শুরু করলো। রাজবাড়ির ভিতরে বিকট হাসির শব্দে কেঁপে উঠল পুরো গ্রাম। জিনের সর্দার আশগন্ড জিন রক্তাক্ত চোখে এসে দাঁড়ালো। হারান, তুই হারান, এই আবার তোর রক্তে আমার রাজ্য কাঁপে। তখনই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। হারান ঠাকুর জিনের সর্দার আফসারগড় জিন এর বিরুদ্ধে প্রাচীন মন্ত্র ব্যবহার করে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে। গবেষক দলের একজন নিহত হয়, আর বাকিরা নিখোঁজ। অভিশপ্ত আত্মা এটি। হারান ঠাকুর শেষমেশ রাজবাড়ির নিচে থাকা জিনের কূপ বন্ধ করতে পারলেও তার নিজের আত্মা সেই কূপের বন্দী হয়ে যায়। কিন্তু বন্ধ হয়নি আত্মা। 1 বছর পর গ্রামের হেমা বেগম নামের এক গর্ভবতী নারী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর সে নিজে ফিরে আসে, কিন্তু কেউ তাকে চিনতে পারল না। তার গলার সুর ছিল পুরুষের মতন। সে বলল, আমি হেনা নই, আমি ওদের পাঠানো দূত। আমার চোখ ছিল ধোঁয়ার ঘেরা এবং কপালে একটি লাল তাবিজ ঝুলেছিল। এই সময় গ্রামে আসে এক নতুন তান্ত্রিক, নাম চণ্ডী বাবাজি। সে জানায় এই মেয়ে মানুষের নয়, এই শরীর এখন এক জিনের আধার, আর সেই জিন চায় হারান ঠাকুরের আত্মা আবারও মুক্ত হোক। তবে বিনিময়ে লাগবে 60টি শিশুর প্রাণ। চণ্ডী বাবাজির কথায় চারিদিকে ভয় ছড়িয়ে পড়ে। গ্রামে হানা দেয় মৃত শিশুদের আত্মা। রাত হলেই শোনা যেত, আমাকে দাও, আমাকে ফিরিয়ে দাও। রাজবাড়ির আবারও ললতলে লাল হয়ে যায় রক্তে। ডক্টর মাহফুজ এলাহি, সে আগের বার পালাতে পেরেছিল, এবার ফিরে এলেন গ্রামের কিছু লোক নিয়ে। সঙ্গে এনেছিলেন আধুনিক যন্ত্রপাতি ও সিম্পোরিয়ার রেকর্ডার। রাত 1:40 রাজবাড়ির নিচ দিয়ে ভেসে এলো এক করুণ চিৎকার, আমার মুক্ত করো, আমি হারান।
ওরা আমাকে ছিঁড়ে খাচ্ছে, আমাকে বাঁচাও, আল্লাহর ওয়াস্তে আমাকে বাঁচাও। এরপর হঠাৎ তাদের যন্ত্রপাতি সব অচল হয়ে যায়, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়, আর সবার সামনে হাজির হয় এক ভয়াবহ ছায়া। বিশাল দেহ, অর্ধেক মানুষের মতন আর বাকি অংশ ধোঁয়ার মতন। চণ্ডী বাবাজি হুঙ্কার দিয়ে বলে, আমি অক্ষর জিনের আহ্বান করে মানুষ ও জিনের চুক্তি হোক, মানব বলি ও রক্তের সন্ধি। চুক্তি হয়ে এক মানব বলি দিলে বাকিদের জীবন রক্ষা পাবে। তখনই ডক্টর মাহফুজ নিজেকে নিয়ে উৎসর্গ করে তার গলায় ছুরি চালানোর পর রাজবাড়ির দেওয়ালে লেখা হয়, তখন থেকেই 33 বছর শান্তি। এরপর আবারও জিনের রাজ্য জেগে উঠবে। শেষ নয়, সবেমাত্র এটি শুরু। গ্রামের লোকজন মনে করেছিল সব শেষ, কিন্তু তারা জানতো না এই অভিশপ্ত জায়গায় এক নারী জিনের গর্ভে জন্ম নিয়েছিল এক নতুন রাজা। সে হবে আকসর জিনের উত্তরসূরি, যার নাম হবে জামির, জিনের রাজ্যের যুবরাজ। ডক্টর মাহফুজ নিজেকে বলি দিয়ে অগ্রসর জিনকে শান্ত করেন, কিন্তু জানা যায় নারী জিনের গর্ভে জন্ম নিচ্ছে এক নতুন জিন, যার নাম জামিল। এই শিশু হবে আগামী দিনের ভয়ঙ্কর আরো রক্ত পিপাসু। 1992 সালের রাত, নতুন আতঙ্কের জন্ম। ঘটনার 12 বছর পর মানিকগঞ্জের সিরাইল থেকে বেতেলিয়া পর্যন্ত এলাকায় শুরু হয় এক অদ্ভুত হাওয়া, ঠান্ডা বাতাসে আগুনের গন্ধ। বেতেলিয়া জমিদার বাড়ির পাশে রাতে দেখা যায় এক কিশোর, যার বয়স মাত্র 12, কিন্তু চোখে বয়স 100 বছরের মতন গভীরতা। সে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে, আর তাকানোর সঙ্গে সঙ্গে আশেপাশের গরু, ছাগল, এমনকি মানুষও অজ্ঞান হয়ে পড়ে। তার নাম জামির, জিনের যুবরাজের ক্ষমতা। জামির জাগ্রত হয়ে প্রথমেই মাটি থেকে হাওয়া ছুঁড়ে এক চিতার আগুন বের করেছিল। তার উপস্থিতিতে গ্রামের বটগাছগুলো শুকিয়ে গেল। সে জানে তার জন্ম হয়েছে প্রতিশোধ নিতে। তবে জামির ছিল এক মানবী দিদি। কুসুম কুসুম জানতো না সে কার দিদি। সে তাকে ভালোবাসতো, যত্ন করত। জামির শুধু তার কথাই শুনতো। কিন্তু একদিন গ্রামে তার মন্দিরে গিয়ে কুসুম জানতে পারে সত্যি জামির আসছে জিনের সন্তান। নতুন তান্ত্রিক সঙ্গম, খালনাগ। এই সময় প্রবেশ করে নতুন এক শক্তি, খালনাগ সংঘ। এই সংঘটি ছিল শক্তিশালী তান্ত্রিকদের নিয়ে গঠিত, যারা যুগ যুগ ধরে জিন এবং অপদেবতার শক্তি রোধ করে আসছে। তাদের প্রধান ছিল তান্ত্রিক বিব্রতি নাথ, যিনি এক চোখে অন্ধ, কিন্তু তার মন্ত্রে মৃত মানুষ পর্যন্ত বশ করা যায়। তার ঘোষণা, জামিরকে এখনই না থামালে 30 বছর পর শুধু মানিকগঞ্জ নয়, পুরো বাংলাদেশ জিনের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। জামিলের প্রতিশোধ শুরু। তার শক্তি বাড়ছে, কারণ তার প্রতি পূর্ণিমার যে একটি কবে মানুষের আত্মা গ্রহণ করেছে। কুসুম তাকে বাধা দিতে গেলে জামির চিৎকার করে ওঠে, তুমি আমার রক্ত না, তুমি আমার শত্রু। সে নিজেই কুসুমের শরীর থেকে আত্মা টেনে বের করে নেয়। এটাই আমার প্রথম রক্তদান। জামির এখন নিজেই রাজবাড়ির নিচে তৈরি করেছে এক নতুন রাজ্য, যেখানে থাকবে তার বানানো সোনা, শিশু জিন আর আগুনের অপদেবতা, ভয়ঙ্কর পিপাস। তার লক্ষ্য একটাই, মানিকগঞ্জ জেলার মানব দেহের শাসন চিরতরে শেষ করে জিনের রাজ্য গড়া। জামিল ধীরে ধীরে তার শক্তি বাড়াতে থাকে, কুসুমকে হত্যা করে। সে জানিয়ে দেয় সেই এখন আর তার বাধা মানে না কারো। অপরদিকে খালনাগ সংঘ প্রস্তুতি নেয় তাকে রুখে দেওয়ার। তান্ত্রিকদের মন্ত্রযুদ্ধ। খালনাগ সংঘর্ষের প্রথম বিপ্লবীর নাম তান্ত্রিক সিঙ্গাইলের হারিরামপুর সীমান্তে এক শক্তিশালী মণ্ডপ তৈরি করেন, যেখানে চারপাশের 108টি শিবলিঙ্গ আর রক্তপিপাস
প্রতিরোধী মন্ত্রী খুদাই করা হয়। মণ্ডপের মাঝখানে স্থাপন করা হয় খালত্রঙ্গ নামের এক পুরাতন ধাবক ঘণ্টা, যেটা বাজলে জিনের শরীর কাঁপে, মগজ গলে যায়। তাদের পরিকল্পনা সহজ, জামিলকে এই মণ্ডপে টেনে এনে তার আত্মাকে শিকল দিয়ে বাঁধা রাখা। জামিলের সেনাবাহিনী, তবে জামিলও প্রস্তুত ছিল। সে জাগিয়ে তুলে শত শত শিশু জিন, যারা ছায়ার মতো চলাফেরা করে, মানুষের ছায়া কেড়ে নেয়। তাদের একজন ছিল রিফাত জিন, যার শ্বাসেই মানুষ পক্কাগাস্ত হয়ে যায়। জামিল তাদের নিয়ে ঘোষণা পাঠায়, কাল রাতেই আমি আসছি, তোমাদের মন্ত্র, শিবলিঙ্গ সব পিষে দেই। কারণ এই ভূমি এখন জিনের। মহাযুদ্ধের রাত 14 এপ্রিল 1993, রাত ঠিক 1:45। চারপাশে বৃষ্টি আর বজ্রপাতের ভেতর বিব্রতীনাথ তান্ত্রিক মন্ত্র জপতে শুরু করেন। ও বীরবন্ড চন্দ্র মহাকাল জিনের শিব চেষ্টা করে। মুহূর্তেই রাজবাড়ির দিক থেকে দিয়ে আসে এক বিশাল ছায়া, সঙ্গে অসংখ্য ছোট ছায়া। জামিল এসেছিল তার পুরো বাহিনী নিয়ে। বৃষ্টির ভিতর হঠাৎ জ্বলন্ত আগুন ছুটে দেয়, কিন্তু মণ্ডপের চারপাশে থাকা মন্ত্রজালে তার আগুন আটকে যায়। বলি, প্রতিরোধ ও মৃত্যু। তান্ত্রিক বিব্রতীনাথ বলেন, ওকে থামাতে হলে লাগবে একটি শিশুর আত্মা। যিনি স্বেচ্ছায় আত্মা হুমকি দেবেন। এখনই এগিয়ে আসে এক 10 বছরের শিশু, নাম নয়ন, যার পরিবারকে জামিল খুন করেছিল। সে বলে, আমার জীবন দিতে ওকে বন্ধ করো, নয়তো রক্তে লেখা হবে শেষ মন্ত্র। জিনের রাজ্য মাটিতে বাঁধা, মন্ত্রে চূড়া, রক্তে কাঁদ। ঘণ্টা বাজানো হয়, সেই শব্দে জিন সেনার একে একে সব পুড়ে যায়। জামিল আর্তনাদ করে উঠে, আর ফিরবো, আবারও ফিরবো, তবুও এই ভূমি আমারই। তার শরীর ধ্বংস হবে, কিন্তু ছায়াটা রয়ে যায় মাটির নিচে। শেষ নয়, বিরতি মাত্র। তান্ত্রিকরা জানতো এই ছিল এই প্রথম জয়, কিন্তু আসল যুদ্ধ এখন বাকি। কারণ ছায়া এখন আরো শক্তিশালী আকারে ফিরবে, আসবে 2025 সালের এক পূর্ণিমার রাতে। আধুনিক যুগে জামিল ফিরেছে। এবার সে মোবাইল, ভিডিও, ইন্টারনেট, এমনকি মানুষের দৃষ্টি পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। আরিয়ান নামক এক কিশোর জানতো সে জামিলের উত্তরসূরি। প্রশ্ন উঠেছে, আরিয়ান কি মানুষ থাকবেন না জিনের রাজা হবে? আরিয়ান প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের মধ্যে দুটি কণ্ঠস্বর শুনতে পায়। এক কণ্ঠ বলে, তুই মানুষ, তোর হৃদয় আছে। অন্য কণ্ঠ বলে, তুই আমার রক্ত, আমি তোকে তৈরি করেছি। এক রাতে সে আয়নায় দেখে তার চোখ ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, আর নখগুলো দাদালু হয়ে যাচ্ছে, আর ভিতরে এক ভয়ানক পরিবর্তন চলে এসেছে। জিন রাজ্য নির্মাণের পরিকল্পনা জামির এবার আর গ্রামের সীমাবদ্ধ না থাকতে শুরু করে জিন অ্যাপ নামের মোবাইল অ্যাপ ছাড়ানো। এই অ্যাপ ব্যবহার করে মানুষ ভবিষ্যৎ জানবে নাকি? নাউজুবিল্লাহ। প্রেম টানবে, কিন্তু ব্যবহারকারী জানবে না। প্রতিটা অ্যাপে রয়েছে এক একটি জিনের সিগন্যাল, আর যার যার ফোনে 7 দিন আছে, তার শরীর ধীরে ধীরে জিনের আদলে নাকি পরিবর্তন হয়ে যাবে। মানিকগঞ্জের 35 জন তরুণ তরুণীর অজানা অসুস্থতায় পাগল হয়ে গেল। কেউ দেওয়ালে মাথা ঢুকেছে, কেউ অন্ধকারে আগুন দেখেছে। আরিয়ান বুঝলো এই শহরকে রক্ষা করা এখন তার কাজ, অথবা সে নিজেই হয়ে যাবে রাজা। তান্ত্রিকদের প্রস্তুতির চূড়ান্ত আহ্বান। তান্ত্রিক সন্দীপ গিরি আর একদল নতুন ছাত্র তৈরি নিয়ে করলো এক মাটির গুহা, যেখানে জামিলের ছায়া আটকে রাখা সম্ভব। তার আরিয়ানকে ডেকে বলবে, তুই যদি মানুষ হতে চাস, তাহলে নিজেকেই তোর ভিতর থেকে জামিলকে বের করে দিতে হবে। কিন্তু এটা করলে তুই 3 দিনের বেশি বাঁচতে পারবি না। 3 দিন মৃত্যুর অবস্থায় থাকবি। বাঁচবি কিনা সেটা নিশ্চিত না। আরিয়ান রাজি হয়ে যায়।
মৃত্যুর গুহা। আরিয়ান মাটির নিচে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই তার চারপাশের ছায়া গর্জে উঠতে থাকে। তোকে আমি তৈরি করেছি, তুই আমায় থাকবি। তখন হঠাৎ আরিয়ান বলে, তুই আমার রক্ত, কিন্তু আমি তোর নিয়তি পুজে লিখব। সে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। জামিল চিৎকার করে ওঠে, আমি তোর শরীরে ছিলাম, এখন তুই নিজের ছায়া হবি। 3 দিন পর পুরো গুহা নিস্তব্ধ। তখনই শোনা যায় দূর থেকে কার নিঃশ্বাস। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখ লাল নয়, বরং পরিষ্কার। তার মুখে এক অদ্ভুত হাসি। আরিয়ান নিজের আগুনের পুড়ালে মনে না, বরং সে নিজের শরীরেই জামিলকে বশ করে ফেলে। সে এখন মানুষ, আবার ছায়ারও রাজা। কিন্তু এই শক্তি কেবল মানিকগঞ্জে সীমাবদ্ধ থাকবে না, এবার ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক নজরে। বিদেশির অগ্রাহ। 2025 সালের দিকে যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা সংস্থা OI এবং জার্মানির কিছু সংস্থা মিলে শুরু করে এক মিশর নাম দেয় প্রজেক্ট জিন। তাদের উপগ্রহে ধরা পড়ে মানিকগঞ্জের পুতুল জমিদারের বাড়ির নিচ দিয়ে অদ্ভুত তাপ ও কম্পন, যেখানে নাকি মানব শরীরের মতন ছায়া চলাচল করে। তারা সিদ্ধান্ত নেয় মানিকগঞ্জের দল পাঠানো হবে। প্যারানাইট মটন টিমের আগমন। ওরা জানে না কাকে ডাকছে। দলটি 7 সদস্যে। তাদের নেতৃত্বে দেয় ডক্টর ভিক্টোরি মায়ার, এক স্পিটারি বিজ্ঞানী, যিনি বিশ্বাস করেন ছায়া মস্তিষ্ক একসাথে কাজ করে। আর তারা মানিকগঞ্জ শহরে গোপনে আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাদের মধ্যে কেউই জানে না আরিয়ান নিজেই এখন মানুষ ও জিনে মিলিত রূপান্তরিত হয়েছে এক নতুন জগতে। ডক্টর ভিক্টোরির আসল উদ্দেশ্য ছিল একটাই, জামিল সে শরীর থেকে আলাদা করে নিজের গবেষণাগারে বন্দি রাখা, তার শক্তি দিয়ে অস্ত্র বানানো। তারা এক রাতে আরিয়ানকে ঘুম পাড়িয়ে এক গোপন ল্যাবে নিয়ে যায় এবং তার শরীর থেকে ছায়া টানার জন্য ব্যবহার করে সৌড সারিয়াম। কিন্তু ভুল করে ফেলেছিল একটাই, জামির এখন আর শুধু ছায়া নয়, সে আরিয়ানের মনের অংশ। আরিয়ান হঠাৎ জেগে উঠে বলে, তোমরা মনে করো আমি কি এক, আর জামির তারেক, অথচ আমরা এক আত্মা। ধ্বংসের মুহূর্ত চলে আসছে তোমাদের। হঠাৎ ল্যাবের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে, যন্ত্রপাতি গলে যায়, জমিদারের কণ্ঠ ভেসে আসে, তোমরা যাকে নিয়ন্ত্রণ করতে এসেছিলে সে এখন নিয়ন্ত্রণ করে তোমাদেরকে। 5 জন বিজ্ঞানী সেদিন নিখোঁজ হয়ে যায়। বেঁচে থাকে কেবল ডক্টর ভিক্টোরি, যার মাথার চুল এখন পর্যন্ত অর্ধেক সাদা হয়ে গেছে। মানিকগঞ্জের এক 16 বছরের টিকটকার ইউজার স্ক্রিনে দেখে এক অদ্ভুত ভিডিও, যে হে যুবক বলছে, তুমি এখন স্ক্রিনে তাকাও, আমি তোমার চোখে দেখি তোমার এক জমির না, আমি জামির আরিয়ান মিলিত রূপ। আর আমার রাজ্য এখন শুধু মানিকগঞ্জ নয়, তোমার ঘর। প্রিয় দর্শক, অদ্ভুত একটি ঘটনা ছিল। এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়নি। এই ঘটনাটির কিন্তু আরো অনেকগুলা পর্ব রয়েছে এবং দ্বিতীয় পর্ব রয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে। শুনতে থাকুন, মজা পাবেন সেই ঘটনায়ও। ঢাকার মিরপুরে এক পুরানো জীর্ণ বিল্ডিং। 5 তলার শেষ ফ্ল্যাটটা অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। যারা ভাড়াটিয়া হিসাবে আসতো কয়েকদিনের বেশি টিকতে পারতো না। কেউ সঠিকভাবে কিছু বলতে পারতো না, শুধু বলতো রাতের বেলা কেউ ধীরে ধীরে ঘরের চারপাশে হাঁটে, দরজার ফাঁক দিয়ে চোখ রাখে কে যেন। 2022 সালের মার্চ মাস। সুবর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাহসী ছাত্র। কম টাকায় ভাড়ায় ফ্ল্যাটটা পেয়ে সে লাফিয়ে উঠে। চুক্তি সেরে ফেলে বন্ধুরা সাবধান করেছিল, কিন্তু সুবর্ণ হেসে উড়িয়ে দেয়।
প্রথম দিনই ফ্ল্যাটে ঢুকে সে দেখে রান্নাঘরের মেঝেতে লালচে দাগ, পুরানো রক্তের মতন। কিন্তু সে ভেবেছিল হয়তো মাটি বা ফাঙ্গাস। রাতে সুবন নতুন বিছানা পেয়ে শুয়েছিল। রাত প্রায় 1:50। হঠাৎ টের পায় রান্নাঘরের দিক থেকে কাচের ভাঙ্গার শব্দ এলো। সে উঠে গিয়ে দেখে মেঝেতে ভাঙ্গা গ্লাসের টুকরা, আশেপাশে কোনো চিহ্ন নেই। বাথরুমের দরজার দিকে তাকাতেই তার শরীর জমে যায়। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক সাদা কাপড় পরা মেয়ের ছায়া, মাথা নিচু, লম্বা চুল মেঝে পর্যন্ত লটকে আছে। মেয়েটির পা মাটিতে ছুঁতে পারছে না, ভাসছে। সুবন ধীরে ধীরে দরজায় এগিয়ে যায়। হঠাৎ সেই ছায়া দরজার ফাঁক দিয়ে মুখ বাড়ায়। মুখের ত্বক নেই, মাংসের ফাঁকে পোকা চলাফেরা করছে। সে কাঁপা কাঁপা কণ্ঠায় ফিস ফিস করে বলে, তুমি একা আছো? আমিও একা, আমার সাথে থাকবে? সুবন আতঙ্কে দরজা বন্ধ করে দেয়। ভিতর থেকে শুনে মেয়েটি কড়া নাড়তে শুরু করছে। তারপর কণ্ঠস্বর বদলে যায়, একদম শিশুর মতন সরু গলা। দাদা, দরজা খুলো, আমি একা, আমাকে থাকতে চাই। কয়েক মিনিট পর পুরো ফ্ল্যাটের বাতি নিমে যায়। গুটগুটে অন্ধকার। সুবন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে বেডরুমের দেওয়ালে রক্তের মতন কিছু লেখা, আমাকে বের হতে দাও, তুমি যদি না থাকতে চাও আমি যেতে দিচ্ছি না। সে বুঝতে পারে কিছু একটা খুবই ভুল হচ্ছে। দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজায় অদ্ভুতভাবে শক্ত, যেন বাইরে থেকে কেউ একজন চেপে ধরে রেখেছে। এমন সময় সুবন ঘরের ভিতর শীতল বাতাস ঢুকতে থাকে। মেঝেতে থাকা চাদরটা নিজে নিজে নড়তে থাকে। সুবন তার চোখের সামনে দেখতে পায় সেই মেয়েটি বিছানায় ঠিক পাশে বসে আছে, মাথা নিচু, খুব ধীরে ধীরে মুখ তুলে। তারপর হাসতে হাসতে বলে, তোমার গন্ধ বড় ভালো, আমারও শরীর ছিল, আমাকে ফিরিয়ে দাও। সেই মুহূর্তে সুবনের শরীর অবশ হয়ে আসে। সে মাটিতে লুটিয়ে পড়ে। ভিতরে আলো ফুটতে পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধা দরজায় টোকা দেয়। শুনে ভিতর থেকে হাসির আওয়াজ। লোক ডাকিয়ে দরজা ভাঙা হয়। সবাই দেখে সুবন মেঝেতে বসে দেওয়ালে নিজের রক্ত দিয়ে কিছু লেখছে। আমি এখানে থাকবো, আমি এখান থেকে আর যাব না। সুবন মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা বলে তার মনে গভীর কোনো মানসিক আঘাত লেগেছে। কিন্তু সুবন বারবার বলে যায় সে প্রতিদিন রাতে আসে, আজও আমার বিছানার পাশে বসে। পরে জানা যায় সেই ফ্ল্যাট 2009 সালে এক তরুণী তার প্রেমিকের জন্য অপেক্ষা করত। প্রেমিক আসেনি। মেয়েটি নিজের শরীর কেটে ধীরে ধীরে মারা যায়। মৃত্যুর আগে দেওয়ালে লিখে যায়, তুমি না আসলে আমি কাউকে এখান থেকে যেতে দেব না। আজও সেই ফ্ল্যাটে রাত 2টার পর ধীরে ধীরে হাসির শব্দ ভেসে আসে। কেউ যদি ভাড়া নিতে আসে কয়েক রাতের বেশি থাকতে পারে না। যারা থেকেছে তাদের চোখের নিচে গভীর কালো দাগ, শরীর কাঁপতে থাকে, আর শেষমেশ একটাই কথা বলে, সে আমার সাথে কথা বলে, সে চায়, আমি চাই না। প্রিয় দর্শক, এই ছিল ঘটনাটি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।